শুরু করছি এলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা সম্পূর্ণ প্লেলিস্টটি পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। বাড়ির পেছনে এরকম শাকসবজির বাগান আছে সে জানতো না। এরপর পৌঁছালো জঙ্গলের সামনে। সেখান থেকে অন্দরমহলের দিকে তাকালো। ওই তো তাদের ঘরের জানালা দেখা যাচ্ছে। আরেকটা জানালাও দেখা যাচ্ছে। পদ্মজা কপাল কুঁচকে খেয়াল করলো সেই জানালার গ্রিল ধরে কেউ তাকিয়ে আছে। পদ্মজা ঠাউর করার চেষ্টা করলো এটা কার ঘর। মনে হতে বেশি সময় লাগলো না। এটা রুম্পা ভাবির ঘর। তবে কি তিনিই তাকিয়ে আছেন? পদ্মজা আবার তাকালো। রুম্পা জানালার পর্দা সরিয়ে হাত নাড়ায়। পদ্মজা মৃদু হেসে হাত নাড়ালো। দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় পদ্মজাকে। তার ভেতরে লুকানো আছে কোনো এক রহস্যময় গল্প। ভাবি এইখানে কি করেন রাইতের বেলা? ভূমিকম্পে ভূমি যেভাবে কেঁপে ওঠে পদ্মজা ঠিক সেভাবেই কেঁপে উঠল। তাকিয়ে দেখলো মদনকে। সে জঙ্গলের ভেতর থেকেই এসেছে। পদ্মজা আমতা আমতা করে বলল, হাঁটতে এসেছিলাম এই রাতের বেলা, বিকেল থেকেই, এখন ফিরে যাচ্ছি। চলেন একসাথে যাই। জায়গাটা ভালো না ভাবি? আপনি হয়েছেন সুন্দরী মানুষ, জিন ভূতের আসর পড়ব। আপনি যান, আমি আসছি। আর কি করবেন এইখানে? পদ্মজা জঙ্গলের দিকে তাকালো। অদ্ভুত এক অনুভূতি হয়। সব জঙ্গল অযত্নে বেড়ে উঠলেও এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠা। সে অন্ধকারে খোঁজার চেষ্টা করলো রানীকে, পেল না। এদিকে মদনের সাথে না গেলে সে বাড়িতে যদি বলে দেয় তাহলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে, আর একটার পর একটা মিথ্যা বলতে হবে। পদ্মজা মনে মনে পরিকল্পনা করে মদনের সাথে বাড়ি অবধি গিয়ে আবার চলে আসবে। মদন কিছুতেই যাচ্ছে না, আর পদ্মজা অন্দরমহলের ভেতরে ঢুকতে চাইছে না। সে বারবার বলছে, আমি একটু হাঁটবো এদিকে, আপনি যান। রাইতের বেলা একলা থাকবেন, আমার কাম আপনারে দেখা রাহা। এদিকে তো আলো জ্বলছে, উনিও আসবেন এখন, আপনি যান। আর আপনার পা তো কাদা মাখা, বেশিক্ষণ এভাবে না থেকে ধুয়ে আসুন। মদন পায়ের দিকে তাকালো। লুঙ্গি হাঁটু অবধি তুলে বেঁধে রেখেছে। সে হেসে বলল, আচ্ছা তাইলে আমি পা ধুয়ে আইতাছি, বেশিক্ষণ লাগবো না। আচ্ছা আসুন। মদন চলে যেতেই পদ্মজা ফুস করে নিঃশ্বাস ফেলে। গলার মাঝে যেন কাঁটা বিঁধেছিল। বাড়ির পেছনে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখতে পেল আমিরকে। আমির অলোক ঘর পেরিয়ে এদিকেই আসছে। পদ্মজা আর ঘুরে দাঁড়াতে পারল না, অলোক ঘরের দিকে চেয়ে রইল। আমির পদ্মজাকে দেখে লম্বা করে হাসল। বলল, পদ্মবতী কি আমার জন্য অপেক্ষা করছো? বোধহয় করছি। আমি ভ্রুকুটি করে বলল, বোধহয় কেন? ঘরে একা ভালো লাগছিল না, তাই হাঁটতে বের হয়েছিলাম। আপনি নামাজ পড়েছেন? এই যে মাথায় টুপি, মসজিদ থেকে আসলাম। পদ্মজা আর চোখে অন্দরমহলের ডান দিকে তাকায়। সেখানে কি সে যেতে পারবে না? পদ্মজা উসখুস করতে থাকলো। আমির পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আমিরের কাজে পদ্মজা হতভম্ব হয়ে গেল। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে নাকি। এরপর আমিরের হাতের বাঁধন ছোটানোর চেষ্টা করতে লাগলো আর বলল, ছাড়ুন, কেউ দেখবে। কেউ দেখবে না, এদিকে কেউ নেই। আমিরের কণ্ঠ মোহময়। সে পদ্মজার ঘাড়ে থুতনি রাখলো। এরপর ঠোঁটের ছোঁয়া লাগতেই পদ্মজা কেঁপে উঠল। জোর করে আমিরের হাতের বাঁধন ছুটিয়ে সরে গেল। বলল, আপনি ঘরে যান। আচ্ছা চলো, আপনি যান, আমি আসছি। কেন, তুমি কোথায় যাবে? পদ্মজা নিচের ঠোঁট কামড়ে কিছু ভাবলো, তারপর বলল, আলোক ঘরে যাব। আপনি ঘরে যান, নয়তো আম্মা আপনাকে খুঁজবে। আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব, এরপর সব বলবো। আরে কি করবে বলো তো? আপনি যান না। পদ্মজা ঠেলে আমিরকে অন্দরমহলের দিকে পাঠালো। আমির অসহায় মুখ নিয়ে জিজ্ঞেস করলো, আমিও থাকি? আপনি ঘরে গিয়ে বসেন, আর আমি চলে আসব। পদ্মজার অনুরোধ ফেলা যাচ্ছে না। আমির না চাইতেও অন্দরমহলে চলে গেল। পদ্মজা এক নিঃশ্বাসে দৌড়ে অন্দরমহলের ডান পাশে চলে আসে। সঙ্গে সঙ্গে রানীর মুখোমুখি হয়। রানী ও পদ্মজা একসাথে কেঁপে উঠল। দুজন অপ্রস্তুত হয়ে পড়ে। রানী আগে কথা বলল, রাইতের বেলা এমন ছুটতাছো কেন? পদ্মজার মাথা থেকে ঘুমটা পড়ে গেছে সেই কখন। দৌড়ে আসতে চুলের খোপাও খুলে গেছে। গাছগাছালির বাতাসে তীর তীর করে চুল উঠছে, তবু সে ঘামছে। আমতা আমতা করে বলল, আমি হাঁটতে বের হয়েছিলাম, জোনাকি দেখলাম এদিকে, তাই নিতে এসেছি। ও, কই জোনাকি? নাই তো, একটু আগেই ছিল, এখন তো নাই। রাইতের বেলা একলা থাকবা কেন? আসো ঘরে যাই। তুমি কোথায় গিয়েছিলে রানী আপা? সন্ধ্যার আজানের আগে তোমার ঘরে গেলাম, পেলাম না। এদিক দিয়ে কোথাও ছিলে? কিন্তু এদিকে তো ঝোপঝাড় জঙ্গল। পদ্মজার প্রশ্নে রানীর মুখ রক্তিম হয়ে উঠল। কেমন অস্বাভাবিক হয়ে উঠে মুখ। সে অপ্রস্তুত হয়ে হাসল।
কি বলবে খুঁজছে যে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। পদ্মজা অপেক্ষা করছে রানী কি বলে শোনার জন্য। পদ্মজা ডাকলো, আপা, আরে আমি ওষুধ খুঁজতে আসছিলাম। কি ওষুধ? তুমি চিনবা না, আসো বাড়িতে যাই, মেলা রাইত হইয়া গেছে। রানী পদ্মজাকে রেখে এগোতে থাকলো। এটাকে পালিয়ে যাওয়া বলে। পদ্মজা আর থেকে কি করবে? সেও রানীর পিছু পিছু অন্দরমহলে চলে আসে। ঘরে ঢুকতেই আমির হামলা করে। এবার কাহিনী কি বলো তো? বিশ্বাস করবেন? তোমার কথা বিশ্বাস করব না? এ হয়। রানী আপা প্রায় জঙ্গলের ভেতরে যায়। আমি জানলা থেকে দেখেছি। উনি এমনভাবে যান যেন চুরি করতে যাচ্ছেন। আমির শুনে অবাক হলো। সে চাপা স্বরে প্রশ্ন করল, সত্যি? প্রায় যায়। আমি সত্যি বলছি। আমির চিন্তিত হয়ে কিছু ভাবে। কপালের চামড়া কুঁচকে গেছে। গভীর ভাবনায় বিভোর সে। পদ্মজা বলল, আমি আজ অনুসরণ করে জঙ্গল অবধি গিয়েছিলাম। মদন ভাইয়ের জন্য ভেতরে ঢুকতে পারিনি। এরপর আপনি এলেন। পরে আবার যেতে চেয়েছি, কিন্তু ততক্ষণে রানী আপা চলে আসে। সরাসরি প্রশ্নও করেছি কেন জঙ্গলে গিয়েছিল। বলল ওষুধ আনতে, মানে কোনো ওষুধি পাতা। কিন্তু আমার বিশ্বাস হয়নি। প্রায়ই কেন ওষুধি পাতা আনতে যাবে, আবার ভোরে আর রাতে? পদ্মজা একদমে কথাগুলো বলল। আমির বলল, আব্বাকে বলতে হবে। আগে শুনুন। বলো। এখন কাউকে বলবেন না। বলা উচিত। ব্যাপারটা জটিল মনে হচ্ছে। আমরা আগে বের করি কি হয়েছে, কি করতে যায়। এরপর নিজেরা সমাধান করতে পারলে করব, নয়তো বড়দের বলবো। যদিও আমরা নিশ্চিত না কোনো সমস্যা আছে। অবশ্যই সমস্যা আছে। তুমি জানো ওদিকে কোনো মহিলা ভুলেও যায় না, যেতে চায় না ভয়ে। সেখানে রানী যায়। বড় কোনো কারণ আছে। আমরা বের করি সেটা। কিভাবে? আমার মনে হচ্ছে আবার যাবে, কাল পরশুর মধ্যে। আমরা পিছু পিছু যাব। খারাপ বলনি। কাউকে বলবেন না এখন, অনুরোধ। আমির হাসলো। পদ্মজার কোমর পিছন থেকে জড়িয়ে ধরে বলল, বলবো না। আপনি কারণে অকারণে ছোঁয়ার বাহানা খোঁজেন। এতে পাপ তো নেই। খাওয়ার সময় হয়েছে, চলুন। ঠিক সময়ে না গেলে আম্মা চিল্লাবেন। আম্মারা চিল্লায়। তোমাকে খয়েরি রঙে বেশি সুন্দর লাগে। আমি তো খয়েরি শাড়ি পরিনি। পুরো কথা বলতে দাও। আচ্ছা বলুন। আর কালো রঙে আবেদনময়ী লাগে, আকর্ষণীয়। আমির ফিসফিসিয়ে কথাটা বলল। পদ্মজার কানে ঘাড়ে আমিরের নিঃশ্বাস ছিটকে পড়ে। সে ঘুরে আমিরের দিকে তাকায়, আবার চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি সবসময় আকর্ষণীয়। আমির হৈ হৈ করে উঠল। সত্যি? কতদিন পর একটু প্রশংসা করলে। আল্লাহ। পদ্মজা মৃদু আওয়াজ করে হাসল। বলল, প্রশংসা শুনতে খুব ভালোবাসেন? অবশ্যই। তবে বউয়ের প্রশংসা করতে আরও বেশি ভালোবাসি। আমির আরও শক্ত করে পদ্মজার কোমর আঁকড়ে ধরে। পদ্মজা আমিরের 2 হাত ধরে বলল, আপনি সবসময় এত শক্ত করে ধরেন কেন? গায়ের জোর দেখান? কেন, ভালো লাগে না? মোটেও না। আদর করে ধরবেন। আমির হাতের বাঁধন কোমল করে দিয়ে বলল, লজ্জার ছিটেফোঁটাও গিলে ফেলেছ দেখছি। বিয়ের এতদিন পরও কোন মানুষটা লজ্জা পায়? আমাকে দেখাবেন? আমি এত ভং ধরতে পারবো না। কি ঝাঁজ কথায়। এবার ছাড়ুন। ইচ্ছে হচ্ছে না। আবার শক্ত করে ধরেছেন। যদি দৌড়ে পালাও? পালিয়ে আর যাবো কতটুকু? আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে এক হাতে কোমর চেপে ধরল। তখনই লতিফা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে। পদ্মজা আমির দুজন দুদিকে ছিটকে যায়। আমির ধমকে উঠল, লুতু, কতবার বলেছি না বলে ঘরে ঢুকবি না। আমাদের তো নতুন বিয়ে হয়েছে নাকি? পদ্মজা খেয়াল করে আমির কথাগুলো রাগে বলার চেষ্টা করলেও রাগের মতো হয়নি। পদ্মজার হাসি পেল। লতিফার মুখের অবস্থা দরজার চিপায় পড়ার মতো। সে আমিরকে ভীষণ ভয় পায়। কাচুমাচু হয়ে বলল, খালাম্মা খাইতে যাইতে কইছে।